প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো এবং এই করোনাকালীন সময়ে নিজেদেরকে সুরক্ষার একটা হাতিয়ার তোমাদের কাছে আছে। সে হাতিয়ারটা হলো তোমার হাত। তোমার হাতই তোমার সুরক্ষা। তুমি নিজেকে সুস্থ রাখার জন্য তোমার হাতটিকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবহার করলেই তুমি সুরক্ষা পাবে, তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। সেজন্য বলবো তোমার হাত তোমাকে সুরক্ষা দিবে। সো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমার হাতকে যখন আমি ইউজ করব, ব্যবহার করব, তখন আমি খুব সতর্কতার সাথে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে ক্লাস আজকে শুরু করব সেটি হলো পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তোমরা জানো এর আগে এই চ্যাপ্টারের উপরে আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি। আজকে হবে সর্বশেষ ক্লাস। দ্যাট মিন্স আগে 7টি ক্লাস হয়েছে, আজকে 8ম ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যৌবনিকা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যন্ত এই চ্যাপ্টারের উপর আলোচনা করেছি কি দেখো, যে আমরা আলোচনা করেছি বিক্রয় নির্ণয়, আমরা মোট মুনাফা নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে বাদ দিয়ে আমরা মোট মুনাফা নির্ণয় করেছি। মোট মুনাফার সাথে আমরা পরিচালন খরচগুলোকে বিয়োগ করেছি, করে নিট মুনাফা নির্ণয় করেছি, পরিচালন মুনাফা নির্ণয় করেছি, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় ব্যয় যোগ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করেছি। তারপরে আমরা শিখেছি সংরক্ষিত আয় নির্ণয়। সংরক্ষিত আয় নির্ণয় নিয়ে আলোচনা করেছি, কিভাবে সংরক্ষিত আয় নির্ণয় করতে হবে। তারপর আমরা আলোচনা করেছি মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত, সম্পদ এবং দায়ের যে নিয়ে আর্থিক অবস্থার বিবরণী হয় সেটি আলোচনা করেছি। আজকে আমরা সর্বশেষ আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সমন্বয়, যে সমন্বয়গুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো নিশ্চিত ভালো একটা ফলাফল তোমরা করতে পারবে। আমরা লক্ষ্য করি আজকের যে আলোচনাগুলো, যে আজকের যে টপিক, সেই টপিককে আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ সমন্বয় সমূহ। তো এই গুরুত্বপূর্ণ সমন্বয় সমূহের মধ্যে লক্ষ্য করো, এখানে প্রথমে যে সমন্বয়টি আছে সেটি কি? সমাপনী মজুত পণ্য। এখানে দেখো প্রথমে আছে। তো এই যে সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য কোথায় যাবে? আমরা জানি যে সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ। আমি 1 নম্বর সমন্বয় নিয়ে কথা বলছি, যে এটি একটি চলতি সম্পদ। এই চলতি সম্পদ, এটি সম্পদ বাসের চলতি সম্পদের মধ্যে যাবে। আরেকবার এই সমাপনী মজুত পণ্যটি বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য দুইবার যাবে। প্রত্যেকটি সমন্বয় আমরা জানি সাধারণত দুইবার যায়। সমাপনী মজুত পণ্য দুইবার যাবে, একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হবে, আর একবার চলতি সম্পদে দেখাতে হবে। আমি এটি বোর্ডে দেখাচ্ছি, তোমরা বোর্ড ফলো করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর সমন্বয় আমরা এই বিশদ আয় বিবরণীর মধ্যে নিয়ে আসব। এখানে আমরা এটি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, এখানে যত টাকা থাকবে তা থেকে আমরা এই সমাপনী মজুত পণ্য কি করব? এখানে বাদ দিব। এখানে সমাপনী মজুত পণ্য ছিল 55,000 টাকা। এই 55,000 টাকা আমি এখান থেকে বাদ দিব। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এই সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে এখানে যে অ্যামাউন্টটি আসবে, এই অ্যামাউন্টের নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? তাহলে আমরা সমাপনী মজুত পণ্য, আমরা 1 নম্বর সমন্বয় যেটি ছিল সেটি এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস হবে। এটা বুঝতে পারছি, সমাপনী মজুত মাইনাস করব। এখান থেকে মাইনাস করার পরে আমরা যে অ্যামাউন্টটা পাবো তার নাম হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। অপরদিকে এই সমন্বয়টা আরেকবার এখানে আসবে, এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আসবে।
সমন্বয় এখানে আসবে যেখানটায় সেখানে হবে এটাকে একটা টাইটেল চলতির সম্পদ। চলতির সম্পদ আমরা দিয়ে ওখানে আমরা দিব সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মজুদ পণ্য তাহলে কোথায় দিবে? দুইবার দিবে। একবার লক্ষ্য করো, আমার ডান পাশে এখানে আছে যে এটি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে, ঠিক আছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিব, বাদ দেওয়ার পরে সমাপনী মজুদ পণ্য যা পাবো তাকে বলবো বিক্রিত পণ্যের ব্যয়। নাম্বার 2 আমি এখানে নিয়ে আসি, কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যাবে। এটি চলতির সম্পদ যেখানে যায় সেই জায়গাটায় আমরা সমাপনী মজুদ পণ্য দিয়ে এখানে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পেলাম যে সমাপনী মজুদ পণ্য দুইবার যায়। এটা এমন একটা সমন্বয় যে সময়টা প্রায় প্রতিটি পরীক্ষায় আসে। তোমরা লক্ষ্য করবে যে প্রায় প্রতিটি পরীক্ষায়, প্রত্যেকটি বোর্ডের পরীক্ষায় এই প্রশ্নটি থাকে। আমি খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিছু সমন্বয় আলোচনা করব আজকে, যে সমন্বয়গুলো তোমরা যদি ভালো করে বোঝো তাহলে অন্তত 40 সেট বোর্ডের প্রশ্ন সমাধান করতে পারবে। 40 সেট বোর্ডের প্রশ্ন সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করছি। হ্যাঁ, কারণ আমি এই সমন্বয়গুলো আসলে বোর্ড পরীক্ষার সমন্বয়গুলো থেকে নিয়েছি। বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে নিয়েছি। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তোমাদের জন্য, কারণ তোমরা নরমালি রেওয়ামিলের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো সবাই জানো, সমন্বয় নিয়ে তোমার প্রবলেমে পড়ো। সো আজকে আমি সেই সমন্বয় নিয়ে আলোচনা করছি। সো আমি আশা করব সবাই খুব মনোযোগী হবে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আজকের ক্লাসটি ফলো করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সমাপনী মজুদ পণ্য আমরা বলেছি দুইবার যাবে। একবার এই এখানে বিশদায় বিবরণীতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করব, মাইনাস করার পরে আমরা যেটি পাবো সেটি হলো বিক্রিত পণ্যের ব্যয়। আরেকবার আমি আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো, ওখানে চলতি সম্পদ থাকবে, চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য যাবে। তাহলে আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল দেখো, এখানে একটা বিষয় দেখো যে একটু বড় করে দিচ্ছি আমি প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা একটু বড় করে দিচ্ছি দেখো একটু, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো 2 নম্বর প্রশ্নে কি ছিল যে সমাপনী মজুদ 1,60,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে। এখানে একটা বিষয় আমি একটু শেয়ার করি, এটি যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও শেয়ার করি, শেখার জন্য, আমাদের জানার জন্য, জানতে হবে। মজুদ পণ্য তোমরা যে বানানটা লেখো, মজুদ দ দিয়েও লেখা যায়, ত দিয়েও লেখা যায়। হ্যাঁ, ম বর্গের জয় রস্য ত, আমি ইউজ করেছি ত। দেখো বই পুস্তকে দ লেখা আছে। বাংলা একাডেমির নতুন যে বানান রীতি, সর্বশেষ যে বাংলা একাডেমির যে সর্বশেষ সংস্করণ ডিকশনারিতে, সেখানে দেখবা বানানের মধ্যে লেখা আছে ত। ত লিখে মজুদ ত লিখেছে এবং পরে কি করেছে তারা আবার দ ইউজ করেছে, যে দ ইউজ করা যায়। তো আমরা সর্বশেষ বানানটাই এখানে নিয়েছি। অনেকে আবার ভুল বুঝতে পারো যে বানানটা কি ভুল কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো 2 নম্বর সমন্বয় কি আছে। 2 নম্বর সমন্বয় আছে যে সমাপনী মজুদ 1,60,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রশ্নটা তোমরা দেখতে পেরেছো। এখন আমি সমাধানে যাচ্ছি। তাহলে সবাই আবার বোর্ডে ফলো করো। তোমরা লক্ষ্য করো এখানে সমাপনী মজুদ পণ্য এখানটায় আসবে। হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য এখানটায় আসবে। এখন এখানে যে সমাপনী মজুদ পণ্য আসবে, আমার প্রশ্ন ছিল সমাপনী মজুদ পণ্য কত? 1,60,000 টাকা। আর এর মধ্যে আগুনে বিনষ্ট ছিল কত টাকা? 5,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্য আসলে প্রকৃত পক্ষে কত টাকা? প্রকৃত পক্ষে সমাপনী মজুদ পণ্য কিন্তু 1,60,000 টাকা টোটাল ছিল। এখান থেকে আগুনে পুড়ে গেছে কত? 5,000 টাকা। তাহলে আগুনে যদি 5,000 টাকা পুড়ে যায়, আমার এই 1,60,000 টাকা ছিল মজুদ পণ্য।
তার থেকে যদি আগুনে পুড়ে যায় 5000 টাকা, এটা আমি বাদ দিব। এটা যদি বাদ দেই তাহলে আমার প্রকৃত সমাপনী মজুত পণ্য কত? 1,55,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে কোথা থেকে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে। কত টাকা বাদ দিতে হবে? প্রকৃত সমাপনী মজুত পণ্য যেটা সেই টাকাটি। ঠিক আছে? আসলে আমার কাছে আগুনে বিনষ্ট পণ্য যে 5000 টাকার হিসাবটি আছে, এটি একটু পরে আমি ডিসকাস করছি। আমি চাচ্ছি তোমরা আগে বুঝতে চেষ্টা করো যে সমাপনী মজুত পণ্য কোথায় যাবে। আর আগুনে বিনষ্ট যে পণ্যটি ছিল 5000 টাকা, এটি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তাহলে আমার সমাপনী মজুত পণ্য ছিল 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আর এখান থেকে আগুনে পুড়ে গেছে কত? 5000 টাকা। আগুনে যদি 5000 টাকা পুড়ে যায় তাহলে প্রকৃত পক্ষে আমার সমাপনী মজুত পণ্য কত আছে? আমার প্রকৃত পক্ষে সমাপনী আছে 1,55,000 টাকা। এই 1,55,000 টাকা দুইবার যাবে। সমাপনী মজুত পণ্য এই 1,55,000 টাকা কয়বার যাবে? দুইবার যাবে। একবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস যাবে, আরেকবার এটি এই যে আর্থিক অবস্থার বিবরণী এখানটায় চলতি সম্পদে যাবে। এখানটায় যাবে চলতি সম্পদের মধ্যে 1,55,000 টাকা। লক্ষ্য করো, সমাপনী মজুত পণ্য, প্রকৃত সমাপনী মজুত পণ্য যেটি 1,55,000 টাকা, এটি দুইবার যাবে। একবার এই যে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে যাবে, আর একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস যাবে। ঠিক আছে? প্রশ্নটা তোমরা আবার দেখো, প্রশ্নে দেখো, লক্ষ্য করো প্রশ্নের মধ্যে কি আছে। প্রশ্নটা একটু বড় করে দেখাচ্ছি আমি, প্রশ্নটা দেখো, বড় করে দেখাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা আছে কি, আমি আসলে 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। 2 নম্বর যে সমন্বয় সেটি নিয়ে আলোচনা করছি। তো 2 নম্বর সমন্বয়ে কি আছে? যে সমাপনী মজুত পণ্য 1,60,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 5,000। তাহলে আগুনে বিনষ্ট পণ্য যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা নিয়ে আমি এখন আলোচনা করব। আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। আগুনে বিনষ্ট পণ্য কয়বার যাবে? দুইবার যাবে। সেটি কোথায় যাবে এটি আমরা এখন একটু দেখব। দেখো বোর্ডে ফলো করো, আগুনে বিনষ্ট পণ্য কোথায় যাবে। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য এটি দুইবার যাবে। কোথায় যাবে দুইবার? এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্য এই 5,000 টাকা বাদ যাবে। ঠিক আছে? আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। একবার আগুনে বিনষ্ট পণ্য এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস যাবে, এটি। ঠিক আছে? আরেকবার যাবে হলো অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় বা অন্যান্য খরচ লিখে সেখানে যাবে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা। লক্ষ্য করো, আগুনে বিনষ্ট পণ্য কিন্তু দুইবার গিয়েছে, এই একবার, এই একবার, এবং এই দুটো বারই যাবে কোথায়? এই বিশদ আয়ের বিবরণীর মধ্যে। বিশদ আয় বিবরণীতে যাবে দুইবার। একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিব, আর একবার অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। ঠিক আছে? তাহলে আগুনে বিনষ্ট পণ্য কয়বার যাবে? আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। এটা মনে রাখতে হবে আমাদের। আগুনে বিনষ্ট পণ্য আর সমাপনী মজুত পণ্যকে আমরা এক করে ফেলবো না, প্লিজ। আগুনে বিনষ্ট পণ্য এবং সমাপনী মজুত পণ্য দুটোকে আমরা এক করে ফেলবো না। আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে, এটা পুরো সেপারেট একটা আইটেম। সেটি কোথায় যাবে? একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিব, আরেকবার আমরা এই অন্যান্য ব্যয় বা এটাকে কেউ কেউ বলে অপরিচালন ব্যয়, এই অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা আগুনে বিনষ্ট পণ্য দিব 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। এইখানে একবার যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ,
আরেকবার এখানে যাবে। ঠিক আছে, তাহলে সমাপনী মজুত পণ্য দুইবার যাবে। কোথায় দুইবার যাবে? একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে, আর একবার সমাপনী মজুত পণ্য চলতি সম্পদের মধ্যে যাবে। ঠিক আছে, লক্ষ্য করে সমাপনী মজুত পণ্য দুইবার যাবে, একবার চলতি সম্পদে গিয়েছে, আরেকবার এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে গিয়েছে। আর আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে, একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে, আরেকবার অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। ঠিক আছে, আমরা এবার তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই 2 নাম্বার সমন্বয়। আমরা এখন 3 নাম্বার সমন্বয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3 নাম্বার সমন্বয়টি ফলো করো ভালো করে। আমি এটি তোমাদের সামনে এখনই আবার তুলে ধরছি। তো এখানে একটা কথা মনে রাখবে যে সমাপনী মজুত পণ্য প্রকৃত পক্ষে যত টাকা, এটাকে আমি ক্যালকুলেট করব। সমাপনী মজুত পণ্য কত টাকা, এটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো 3 নাম্বার সমন্বয়ে সমাপনী মজুত পণ্য আমার কাছে এখানে আছে 1,25,000 টাকা। সমন্বয় 3, সমাপনী মজুত পণ্য কত টাকা আছে? 1 লক্ষ কত টাকা সমাপনী মজুত পণ্য? সমাপনী মজুত পণ্য 1,25,000 টাকা আছে। আমরা 3 নাম্বার সমন্বয় আলোচনা করছি। সমাপনী মজুত পণ্য আছে 1,25,000 টাকা। তো এই যে 1,25,000 টাকা সমাপনী মজুত পণ্য আছে, এই মূল্যায়নের পর 30,000 টাকার পণ্য পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে আগুনে। আর এই যে পুড়ে গেল, নষ্ট হলো, এই পণ্যগুলো, এই বিনষ্ট পণ্যগুলো বীমা কোম্পানি কি করেছে? কিছুটা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তো তারা ক্ষতিপূরণ দিবে কত? 2/3। তাহলে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা, কিন্তু এই মূল্যায়নের পর 30,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত পণ্যের 2/3 ক্ষতিপূরণে সম্মত হয়েছে। তাহলে এই যে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে, এটা আলাদা একটা সমন্বয়। আগুনে পুড়ে গেছে, এটা আলাদা একটা সমন্বয়। আর সমাপনী মজুত পণ্য, এটা আরেকটা সমন্বয়। এখানে 3টা সমন্বয় আছে। আসলে তোমরা 3টাকে পৃথক দৃষ্টিকোণ থেকে চিন্তা করবে। তোমরা দেখবে 3 নাম্বার সমন্বয় নিয়ে আমি কথা বলছি। 3 নাম্বার সমন্বয় আসলে 3টা সমন্বয় আছে। 3 নাম্বার সমন্বয়ের ভিতরে কয়টা সমন্বয় আছে? 3টা। একটা সমাপনী মজুত পণ্য, একটা আগুনে বিনষ্ট পণ্য, আর একটা বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে যাই এখন। তোমরা বোর্ড ফলো করো। এখানে আমার আগুনে বিনষ্ট পণ্য কত ছিল, সমাপনী মজুত পণ্য কত ছিল, এগুলো স্পেসিফিক প্রত্যেকটা আইটেম আমাকে বুঝতে হবে। তোমরা ফলো করো যে আমার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ যাবে কি? সমাপনী মজুত পণ্য। তো আমার সমাপনী মজুত পণ্য কয় টাকা আছে? আমার 3 নম্বরে ছিল সমাপনী মজুত পণ্য 1,25,000 টাকা ছিল। এই যে 1,25,000 টাকা ছিল আমার সমাপনী মজুত পণ্য, এখান থেকে আমার পুড়ে গেছে 30,000 টাকার পণ্য। 30,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে। তা আমার সমাপনী ছিল 1,25,000, তার থেকে 30,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তো আগুনে যে বিনষ্ট হয়েছে আমার 1,25,000 টাকার পণ্য, এই আগুনে বিনষ্ট পণ্যগুলো আমি এখান থেকে বাদ দিলে আমার প্রকৃত সমাপনী মজুত পণ্য পাওয়া যাবে। আমি প্রকৃত সমাপনী মজুত পণ্য কত টাকা সেটি আমি এখানে দেখাবো। সো এটা থেকে একটা বিয়োগ দাও, বিয়োগ দিয়ে দেখো কত টাকা হয়। কত হয়? 95,000 টাকা। এই যে 95,000 টাকা, এই 95,000 টাকা হলো আমার প্রকৃত সমাপনী মজুত পণ্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই আগুনে বিনষ্ট পণ্য আমি সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি কি বের করলাম? প্রকৃত সমাপনী মজুত কত টাকা সেটি বের করলাম। এই প্রকৃত সমাপনী মজুত পণ্য যেটি, এই প্রকৃত সমাপনী মজুত পণ্য এখান থেকে 1,25,000 থেকে 30,000 মাইনাস করলে থাকে 95,000 টাকা।
এই 95,000 হলো আমাকে প্রকৃত সমাপনী মজুদ পণ্য। এই 95,000 টাকা দুইবার যাবে। এখানে একবার গিয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস, আরেকবার দেখো এইখানটায় আসবে, এইখানটায় আসবে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এখানে আসবে 95,000 টাকা। চলতি সম্পদের মধ্যে এখানে বসাবে 95,000 টাকা। তাহলে লক্ষ্য করো সমাপনী মজুদ পণ্য অ্যাকচুয়াল যে ফিগারটি আছে সেই অ্যাকচুয়াল ফিগারটি আমার দুইবার পোস্টিং করতে হবে। একবার এখানটায় যাবে 95,000, আরেকবার এখানটায় যাবে 95,000। তোমরা কি বুঝতে পারছো যে প্রকৃত সমাপনী মজুদ পণ্য আসলে দুইবার যায়? একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস, আরেকবার চলতি সম্পদ। ঠিক আছে, এবার আসো আমার এক প্রশ্ন ছিল যে 30,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে, তা আগুনে বিনষ্ট পণ্য যেটি সেটি দুইবার যায়। আমরা জানি যে আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। কোথায় যাবে দুইবার? একবার আগুনে বিনষ্ট পণ্য এইখানটায় যাবে, বোর্ডের দিকে ফলো করো যে আগুনে বিনষ্ট পণ্য এইখানটায় যাবে, যে আগুনে বিনষ্ট পণ্য এইখানটায় যাবে। কত টাকা? 30,000 টাকা। এইখানে আমি 30,000 টাকা এখন এখানে পোস্টিং দিব। আরেকবার এই 30,000 টাকা এখানে যাবে। তা লক্ষ্য করো যে আগুনে বিনষ্ট পণ্য দুইবার যাবে। একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তা থেকে মাইনাস করে দিব, আরেকবার অন্যান্য ব্যয় বা কেউ এটাকে বলে অপরিচালন ব্যয়, সেই অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। ঠিক আছে, আগুনে বিনষ্ট পণ্য কয়বার যায়? দুইবার। একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস বাদ দিব, আরেকবার যাবে কোথায়? অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা আগুনে বিনষ্ট পণ্য কোথায় দিব। এবার তোমরা আবার প্রশ্নটি দেখো, প্রশ্নের মধ্যে আরেকটা পার্ট রয়েছে। আমি বলেছিলাম যে 3 নাম্বার সমন্বয় আসলে তিনটা সমন্বয় আছে, একটা না, তিনটা সমন্বয়। সেটা কি? একটা ছিল সমাপনী মজুদ পণ্য, একটা ছিল আগুনে বিনষ্ট পণ্য, আরেকটি হলো বীমা কোম্পানির ক্ষতিপূরণ। তোমরা প্রশ্নটি দেখো। বীমা কোম্পানির যে ক্ষতিপূরণ, সে দেখো বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত পণ্যের 2/3 ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। আমার আগুনে পড়েছে 30,000 টাকার পণ্য, আর সে আমাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে 3/2। দ্যাট মিন্স কত টাকা? 20,000 টাকা। তো যদি বীমা কোম্পানি থেকে আগে ক্ষতিপূরণ পাই, সেটি কোথায় যাবে? আমি বলছি আগে যে এখানে তিনটা সমন্বয় আছে। 3 নম্বরে, 1 নম্বরে আছে সমাপনী মজুদ, 2 নম্বরে আছে আগুনে বিনষ্ট পণ্য, 3 নম্বরে আছে বীমা কোম্পানির ক্ষতিপূরণ। তো বীমা কোম্পানির যে ক্ষতিপূরণ আছে এটি কয়বার যাবে? এটি আসলে দুইবার যাবে। লক্ষ্য করো বীমা কোম্পানির ক্ষতিপূরণ কত টাকা হবে? এখানে 30,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, তা থেকে আমি 3/2 ক্ষতিপূরণ পাবো। সম্মত হয়েছে বীমা কোম্পানি। সো এই 3/2 হলো 20,000 টাকা। আমরা এই 20,000 টাকা এখন পোস্টিং দিব। তোমরা বোর্ডে ফলো করো। আগুনে বিনষ্ট পণ্য ছিল 30,000। এই যে 30,000 টাকা ছিল আমার আগুনে বিনষ্ট পণ্য, তা থেকে আমাকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে কত? সম্মত হয়েছে কত? যদি আগুনে বিনষ্ট পণ্য থেকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, তাহলে আমাকে এই কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে? আগুনে বিনষ্ট পণ্য 30,000, তা থেকে আমার বীমা দাবি। বীমা দাবি কত? বীমা দাবি বীমা কোম্পানি আমাকে দিবে কত? 20,000 টাকা। 3/2, মানে 2/3 বলেছে। 30,000 টাকার 3 ভাগ করো। 3 ভাগ করলে 1 ভাগে কত হয়? 10,000 টাকা হয়। 1 ভাগে যদি 10,000 হয়, তাহলে 2 ভাগে কত হবে? 20,000 টাকা। এই 20,000 টাকা আমি এখানে বলবো কি এখান থেকে মাইনাস করতে হবে। বীমা কোম্পানি যদি আমাকে ক্ষতিপূরণ দেয়, বীমা কোম্পানির ক্ষতিপূরণ
আমি এই আগুনে বিনষ্ট পণ্য থেকে কি করব, বাদ দিয়ে দেখাবো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমি যদি এখান থেকে বাদ দিয়ে দেখাই তাহলে এখানে থাকবে কত, 30 থেকে 20,000 মাইনাস করো, তাহলে থাকবে 10,000 টাকা। এই 10,000 টাকা এখানে আসবে। অন্যান্য ব্যয়ের মধ্যে এখানে আসবে 10,000 টাকা। আর বীমা কোম্পানি যে আমাকে 20,000 টাকা দিবে, এই 20,000 টাকা আরেকবার যাবে। সেটা কোথায় যাবে দেখো, সেটা এই চলতি সম্পদ এখানটায় আসবে। লিখব আমি বীমা দাবি। বীমা দাবি কত, 20,000 টাকা। তো এই যে বীমা দাবি, এটাকে কেউ কেউ লেখে বীমা কোম্পানির নিকট প্রাপ্য, কেউ লেখে প্রাপ্য বীমা দাবি। তুমি এটা যেভাবে প্রেজেন্ট করো না কেন, এটি দুইবার যাবে। বীমা কোম্পানির কাছ থেকে আমি যে ক্ষতিপূরণটা পাবো সেটি কয়বার যাবে, দুইবার যাবে। নাম্বার 1, এখানে আগুনে বিনষ্ট পণ্য থেকে অন্যান্য ব্যয় যখন আমি পোস্টিং দিব তখন এখানে মাইনাস করে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এখানে আগুনে পড়ে গেছে 30,000, বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে 3/2 অংশ 20,000, মাইনাস করে দিব, থাকবে 10,000 টাকা। আর এই যে 20,000 বীমা কোম্পানির নিকট থেকে আমি পাবো প্রাপ্য বীমা দাবি, এই টাকাটা আরেকবার যাবে। সেটা কোথায় যাবে, চলতি সম্পদের মধ্যে যাবে। এই চলতি সম্পদ, এই চলতি সম্পদের মধ্যে দেখাবো প্রাপ্য বীমা দাবি 20,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করেছো তিনটা সমন্বয় আছে। নাম্বার 1 সমাপনী মজুত পণ্য, নাম্বার 2 আগুনে বিনষ্ট পণ্য, নাম্বার 3 প্রাপ্য বীমা দাবি। প্রতিটি সমন্বয় 3 বার করে পোস্টিং হবে, সমাপনী 2 বার করে পোস্টিং হবে প্রতিটি সমন্বয়। তাহলে সমাপনী মজুত পণ্য 2 বার যাবে, একবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস, আরেকবার চলতি সম্পদ। এই যে এখানে আমি বসে আছি চলতি সম্পদ 95,000 টাকা, এই 95,000 টাকা। এই সমাপনী মজুত পণ্যগুলো 2 বার গেল। আগুনে বিনষ্ট পণ্য 2 বার যাবে, সেটি কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে যাবে। লক্ষ্য করো বিশদ আয় বিবরণী, আগুনে বিনষ্ট পণ্য এখানে একবার যাবে, ওই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস যাবে, আরেকবার আগুনে বিনষ্ট পণ্য এইখানটায় যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। যদি বীমা কোম্পানির কোনো ক্ষতিপূরণ না থাকে তাহলে এই 30,000 টাকা সরাসরি এখানে চলে আসবে, ব্যয়ের পরে চলে আসবে। ঠিক আছে, এবার আসো বীমা কোম্পানির ক্ষতিপূরণ। আমি বলেছি বীমা কোম্পানির যে ক্ষতিপূরণ সেটিও 2 বার যাবে। সেটি কোথায় কোথায় যাবে, বীমা কোম্পানির ক্ষতিপূরণ একবার এই যে আগুনে বিনষ্ট পণ্য 30,000 টাকা আছে সেখান থেকে বাদ যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। আগুনে বিনষ্ট পণ্য 30, বীমা দাবি আছে 20, মাইনাস করো, থাকবে কত, 10। এই 10,000 টাকা এখানে যাবে। আরেকবার এই বীমা দাবিটি আমার চলতি সম্পদের মধ্যে বসবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার সমন্বয় শেষ করেছি। এবার 4 নাম্বার সমন্বয়ে যাব। তোমরা প্রশ্নটি দেখো, আমি তোমাদেরকে আবার সেই প্রশ্নটি দেখাবো। সমাপনী মজুত পণ্য নিয়ে এখানে আমি এবার 4 নাম্বার সমন্বয়টি আবারও নিয়ে এসেছি। লক্ষ্য করো 4 নাম্বার সমন্বয়ে কি আছে, ভালো করে তোমরা পড়ো, 4 নাম্বার সমন্বয়টি পড়ো। তোমরা ভালো করে প্রশ্ন যদি বোঝো তাহলে সমাধানটাও বুঝবে, প্রশ্ন যদি না বোঝো তাহলে কিন্তু তোমরা সমাধানটি বুঝবে না। এখানে লক্ষ্য করো সমাপনী মজুত পণ্য আছে কত, 50,000 টাকা। আগুনে পড়ে গেছে কত, 10,000 টাকা। আর বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। বীমা কোম্পানি যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয় তাহলে আমার কি হবে, তাহলে আমি এই বিষয়টি কিভাবে সলভ করব আমরা আবার বোর্ডে ফলো করি। আমার এখানে আগুনে পড়ে গেছে 10,000 টাকা। আমার সমাপনী মজুত পণ্য কত ছিল প্রিয় শিক্ষার্থীরা, এখানে সমাপনী মজুত পণ্য ছিল 50,000 টাকা। সমাপনী মজুত পণ্য কত ছিল,
সমাপনী মজুদ পণ্য ছিল 50,000 টাকা। তাহলে এখানে 50,000 টাকা আর এর মধ্যে থেকে আগুনে পুড়ে গেছে 10,000 টাকা। তাহলে 50 থেকে 10 যদি মাইনাস করি তাহলে কি থাকবে 40,000 এখানে বসবে। আর এই 40,000 টাকা এখানে আসবে, আগুনে পুড়ে গেল কত 10,000, এই 10,000 টাকা এখানে আসবে আগুনে পোড়া মাল, এখানেও আসবে আগুনে বিনষ্ট 10,000 টাকা। বীমা কোম্পানি আমাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, সম্মত হয়েছে। তো সম্পূর্ণ যদি ক্ষতিপূরণ দেয় তাহলে বীমা দাবি হবে 10,000, তাহলে এখানে কোনো টাকা নাই, এখানে কোনো টাকা নাই। ঠিক আছে, তাহলে এই হলো এখানকার চেঞ্জ। আর আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে এবার একটু লক্ষ্য করি। এখানে আমার সমাপনী মজুদ পণ্য কত টাকা আছে 40,000 টাকা আছে, এই 40,000 টাকা এখানে হবে। আর প্রাপ্য বীমা দাবি আছে কত 10,000 টাকা আছে, এটা এখানে হবে। আর সমন্বয়টি এটি 4 নাম্বার সমন্বয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যার 4 নাম্বার সমন্বয়টি আলোচনা করছে। 4 নাম্বার সমন্বয়টি আমরা আলোচনা করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে সমাপনী মজুদ পণ্য থাকলে তোমরা কিভাবে পোস্টিং দিবে। সমাপনী মজুদ পণ্য 2 বার যাবে, আগুনে বিনষ্ট পণ্য 2 বার যাবে, প্রাপ্য বীমা দাবি যদি থাকে বীমা কোম্পানির ক্ষতিপূরণ সেটিও 2 বার যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন 5 নাম্বার সমন্বয় নিয়ে কথা বলবো। তোমরা 5 নাম্বার সমন্বয়টি দেখো। মনে রাখবে এখানে প্রত্যেকটি প্রশ্ন বোর্ডের প্রশ্ন, আমি কিন্তু নতুন কোনো প্রশ্ন আনিনি। তোমরা অনেকে চিন্তা করতে পারো স্যাররা কঠিন কঠিন জিনিসগুলো শেখাচ্ছে, আসলে না, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে। বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার পণ্য প্রেরিত হয়েছিল যা ফেরত দেওয়ার সময় এখনো অতিক্রান্ত হয়নি। এই যে 5 নাম্বার সমন্বয়টি আছে এটি নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমি এই পণ্যগুলো কি করেছি, বিক্রয় করেছি। কার কাছে বিক্রয় করেছি? আমার একজন পরিচিত ক্রেতা, কাস্টমার, গ্রাহক, তিনি আমার কাছে এসেছেন, আমার দোকানে এসেছেন, এসে বললেন যে আমি তোমার কাছে কিছু পণ্য কিনতে চাই। এখন বাসায় নিলে আবার সেই জিনিসগুলো পছন্দ হবে কি হবে না সেটাও বুঝতে পারছি না। তো আমি এই যে সেলসম্যান বা আমি এই যে বিক্রেতা, আমি বললাম তুমি এই পণ্য নিয়ে যাও, যদি পছন্দ না হয় ফেরত নিয়ে এসো। তাহলে কি হলো, এটি বিক্রয় করলাম ওর কাছে, আবার বললাম যে তুমি ফেরত নিয়ে আসো। ফেরত নিয়ে আসলে মানে বিক্রয় হতে পারে ফেরতও হতে পারে, আমি জানি না, যদি তার পছন্দ না হয় ফেরত দিতে পারে। তবে এই যে বিক্রয় অথবা ফেরত, এই ক্ষেত্রে তাকে আমি একটা সময় বেঁধে দিব যে তুমি যদি এই পণ্যটি ফেরত দাও তাহলে আগামী এই 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে ফেরত দিবা। যদি এর মধ্যে ফেরত না দাও তাহলে বুঝবো তুমি এই পণ্যটি কিনে নিয়েছো আমার কাছ থেকে, আমি এই টাকাটি তোমার কাছে পাবো। তো প্রিয় শিক্ষার্থী, এই 5 নাম্বার সমন্বয় ছিল এরকম একটি সমন্বয় যে সেলস অর রিটার্ন দুটোর যে কোনো একটি হতে পারে। তো এই যদি হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব লক্ষ্য করো, বোর্ডে ফলো করি আমরা। এই যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য ফেরত, এটি এই সমাপনী মজুদ পণ্যের মতো এখানে আসবে না। ঠিক আছে, সো আমরা 5 নাম্বার সমন্বয় করার সময় এই জিনিসগুলো কি করব, মুছে ফেলব। ঠিক আছে, আমরা এই 5 নাম্বার সমন্বয়টা কোথায় যাবে, এটি যেহেতু বিক্রয় অথবা ফেরত বলা হচ্ছে যে বিক্রয় হতে পারে ফেরতও আসতে পারে। সো এই বিক্রয় যদি হয় তাহলে আমার আয় হবে, আর যদি ফেরত হয় তাহলে আমার আয় হবে না। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে ফেরতের যে সময় ছিল সেই সময়টা এখনো আমার অতিক্রান্ত হয়নি। ফেরতের সময় যদি অতিক্রান্ত না হয় তাহলে এটাকে আমাকে বিক্রয় ফেরত ধরে নিতে হবে। কি ধরতে হবে, বিক্রয় ফেরত ধরতে হবে। বিক্রয় ফেরত যদি হয় তাহলে আমরা জানি এটি বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় যত টাকা আছে, বিক্রয় যত টাকা আছে এখানে তা থেকে আমি এটি বিক্রয় অথবা ফেরত, বিক্রয় অথবা ফেরত এটা লিখে এই টাকাটা এখানে বাদ দিব। ঠিক আছে, বিক্রয় অথবা ফেরত লিখে এই যে বিক্রয় অথবা ফেরত কত টাকা 20,000 টাকা, এটা এখান থেকে বাদ দিব। কোথা থেকে বাদ দিব, বিশদ আয় বিবরণীতে বিক্রয় থেকে বাদ দিব। ঠিক আছে,
বিশদ আয় বিবরণীতে বিক্রয় থেকে বাদ দেব। কয় নাম্বার সমন্বয়? এটি 5 নাম্বার সমন্বয়। এটি আবার আমি এখানে আর্থিক অবস্থার বিবরণীতে আনবো। সেটি কি করব? এখানে প্রাপ্য হিসাব যত টাকা থাকবে প্রশ্নে, এই প্রাপ্য হিসাব থেকে এটা বাদ দিব। বিক্রয় অথবা ফেরত, ঠিক আছে? তাহলে বিক্রয় অথবা ফেরত এখানে কত টাকা আছে? 20,000 টাকা। এখানে 20,000 টাকা আমি বসাবো। প্রাপ্য হিসাব যা থাকবে তা থেকে বিক্রয় অথবা ফেরত বাদ দিব। তার মানে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য বিক্রয় করা হলে এটি আমি যদি ফেরত দেওয়ার সময় এখনো শেষ না হয়, তাকে আমি বিক্রয় ফেরত হিসেবে ট্রিটমেন্ট করব। আর বিক্রয় ফেরত দুইবার যাবে, একবার বিক্রয় থেকে বাদ, আরেকবার প্রাপ্য হিসাব থেকে বাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নাম্বার সমন্বয় নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা এবার পরবর্তী সমন্বয় 6 নাম্বার সমন্বয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। লক্ষ্য করো 6 নাম্বার সমন্বয় কি আছে। 6 নাম্বার সমন্বয়ে আছে যে যন্ত্রপাতি ক্রয় করেছি এবং এটা ভুলবশত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং এর সংস্থাপন ব্যয় আছে 30,000 টাকা, মজুরির অন্তর্ভুক্ত, আর যন্ত্রপাতির অপচয় আছে ধরতে হবে। তিনটা সমন্বয় এখানে আছে। একটা হলো যন্ত্রপাতি আমার ক্রয়, এটা ভুল করেছি, ভুল করে আমি এটি যন্ত্রপাতি হিসাব না লিখে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তাহলে ক্রয়ের সাথে এই যন্ত্রপাতি ক্রয় জড়িত। আরেকটি আছে সংস্থাপন ব্যয়, যেটি মজুরির অন্তর্ভুক্ত হয়েছে। এটাও আমার একটা সমস্যা। তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো যন্ত্রপাতি ক্রয়, আরেকটি হলো কি, প্রশ্নটা ভালো করে খেয়াল করো যে একটি যন্ত্রপাতি ক্রয় আমার এখানে আসবে যন্ত্রপাতি ক্রয় সম্পদ, এটা যন্ত্রপাতি ক্রয় হিসেবে আসবে। যন্ত্রপাতি ক্রয় এটা সম্পদ, সো এটা সম্পদ পাশে যাবে। কিন্তু আমি ভুল করে এটি কোথায় দেখিয়েছি? আমি ভুল করে এটি ক্রয়ের মধ্যে দেখিয়েছি। তাহলে যন্ত্রপাতি ক্রয় থাকলে এটি সম্পদ যদি হয়, তাহলে যন্ত্রপাতি সম্পদ হলে এটি সম্পদ পাশে যাবে। আর আমি যদি এটি ভুল করে ক্রয়ের মধ্যে দেই, তাহলে ক্রয় বেড়ে গেছে, ক্রয়কে কমাইতে হবে। তাহলে ক্রয় যেহেতু বেশি বেড়ে গেছে, তাহলে ক্রয় থেকে এটা মাইনাস করব। আরেকটি বিষয় এখানে দেখো আছে, যন্ত্রপাতি এবং ক্রয়, এটা একটা বুঝলে একটা সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় দুইবার যাবে। সংস্থাপন ব্যয়টি আমার সম্পদ, সো এই সংস্থাপন ব্যয় এটি যন্ত্রপাতিকে বাড়িয়ে দেয়। যন্ত্রপাতির সাথে এই সংস্থাপন ব্যয় কি হবে? যোগ হবে। সংস্থাপন ব্যয় কি হবে? যন্ত্রপাতির সাথে যোগ হবে। আবার এই যে সংস্থাপন ব্যয় বলা হয়েছে এটা মজুরির অন্তর্ভুক্ত আছে। যদি মজুরির অন্তর্ভুক্ত থাকে তাহলে এটা কি হবে? মজুরি থেকে বাদ যাবে। তাহলে মজুরি থেকে যদি এটি বাদ যায় সংস্থাপন ব্যয়, তাহলে মজুরি কমে যাবে। সংস্থাপন ব্যয় আছে মজুরির অন্তর্ভুক্ত, তাহলে সংস্থাপন ব্যয় কি হবে? মজুরি থেকে বাদ যাবে। আর যেহেতু এই সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত, মজুরি থেকে বাদ দিলে একবার, আরেকবার এটি কোথায় যাবে? আরেকবার সম্পদ পাশে যাবে। আর এখানে বলা হচ্ছে 3 নাম্বার বিষয়টি যেটি, সেটি দেখো বলা আছে কি যন্ত্রপাতির অপচয়। তাহলে এই যে তিনটা সমন্বয়, একটা যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয়ের মধ্যে আছে, আরেকটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, আরেকটি আছে যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয় কোথায় যাবে? যন্ত্রপাতির অপচয়টি যাবে আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে। এই যন্ত্রপাতির অপচয় আমরা বসাবো বিশদ আয় বিবরণীর মধ্যে, আমরা যন্ত্রপাতির অপচয় বসাবো। আরেকবার এই যন্ত্রপাতির অপচয় সম্পদ পাশে, আমরা জানি যে সম্পদ পাশে এটি বাদ যাবে যন্ত্রপাতি থেকে। তাহলে তিনটা সমন্বয় এখানে লক্ষ্য করছো তোমরা। একবার কি হচ্ছে, এটি যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, ক্রয় থেকে বাদ, যন্ত্রপাতির সাথে যোগ। আরেকবার সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত, এটি মজুরি থেকে বাদ, যন্ত্রপাতির সাথে যোগ। আরেকবার যন্ত্রপাতির অপচয়টি আমার নরমালি যা করি আমরা তাই করব, যে এটি বিশদ আয় বিবরণীতে ব্যয় দেখাবো।
আবার সম্পদ পাশে যন্ত্রপাতি থেকে বাদ দিব। অপচয় ধরার সময় এখানে একটি বিবেচ্য বিষয় আছে, কিভাবে করব লক্ষ্য করো বোর্ডে। এবার বোর্ডে দেখাও, সবাই বোর্ডে ফলো করো। ক্রয় মূল্য আমার যা আছে পণ্য ক্রয়, এই পণ্য ক্রয় মূল্য যা থাকবে তা থেকে আমি যন্ত্রপাতি মাইনাস করে দিব। যন্ত্রপাতি ক্রয় মাইনাস করে দিব। যন্ত্রপাতি ক্রয় কত আছে? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা এখান থেকে মাইনাস করে দিব, যা হবে এটাই ঘরে বসবে। এটা ছিল আমার 6 নাম্বার সমন্বয়। ঠিক আছে, এই যে 1 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয়, এইটা আবার এখানে সম্পদ পাশে আসবে 1 লক্ষ টাকা। তাহলে যন্ত্রপাতি ক্রয় দুইবার গেল, এবার ক্রয় থেকে মাইনাস গেল, আরেকবার সম্পদ পাশে আসবে। তারপরে দেখো প্রশ্ন ছিল সংস্থাপন ব্যয় 30,000 টাকা। সংস্থাপন ব্যয় এই যে মজুরি এখানে আছে, এই মজুরি থেকে সংস্থাপন ব্যয় 30,000 মাইনাস করতে হবে, যা হবে এখানে এই ঘরে বসবে। এই যে 30,000 টাকা সংস্থাপন ব্যয়, এটি আবার যন্ত্রপাতির সাথে যোগ করব, এখানে 30,000 টাকা চলে আসবে। তাহলে এখানে হলো 1,30,000 টাকা। তারপরে আছে 10% অপচয়। যন্ত্রপাতির অপচয় হবে আসলে কত টাকার উপরে? যন্ত্রপাতির অপচয় হবে 1 লক্ষ এবং এখানে আছে 30,000। এই 1,30,000 টাকা আমার টোটাল যন্ত্রপাতি আছে। এই টোটাল যন্ত্রপাতি 1,30,000, তার উপরে এবার অপচয় হবে 10% এবং অপচয় হবে 6 মাসের। 1,30,000 টাকা ইনটু 10% ইনটু 6/12, এইটা হবে অপচয়। তাহলে কত হবে? 13,000 আর 6,500 টাকা হবে। এখান থেকে এটা বিয়োগ দিব, যা হবে এই করে হবে। তাহলে এখানে আমার এই যন্ত্রপাতির অপচয় এখানেও আসবে এই 6,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে তিনটা সমন্বয় এখানে আছে। 1 নম্বর সমন্বয় হলো যন্ত্রপাতি ক্রয়, এটি আমরা দুইবার দিয়েছি, এখানে একবার, এখানে একবার। আর সম্পদ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, এটি মজুরি থেকে বাদ দিয়েছে, আবার যন্ত্রপাতির সাথে যোগ হয়েছে। তারপরে অপচয়, অপচয়টি আমি দুইবার দিয়েছি, একবার যন্ত্রপাতির অপচয় আমি এখানে দিয়েছি, আর একবার যন্ত্রপাতির অপচয় আমার এই সম্পদ পাশে কি হবে? মাইনাস করতে হবে। যন্ত্রপাতির অপচয় এখান থেকে মাইনাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 6 নাম্বার সমন্বয় তাহলে বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট সমন্বয়ে যাব, আমরা 7 নাম্বার সমন্বয়ে যাব। তোমরা 7 নাম্বার সমন্বয় ফলো করো। লক্ষ্য করো 7 নাম্বার সমন্বয়ে কি আছে। বলা আছে অনাদায়ী পাওনা, তাই না? অনাদায়ী পাওনা থাকলে আমরা কি করব? অনাদায়ী পাওনা থাকলে আমরা কি করি বলো তো? তোমরা এটা 9 10 এ শিখেছো, ক্লাস 9 এ 10 এ শিখেছো, একাদশ শ্রেণীতেও শিখেছো। আজকে যারা দ্বাদশ শ্রেণীতে এসেছো উচ্চ মাধ্যমিকে, তাদেরকে আমরা বলছি এই অনাদায়ী পাওনা কয়বার যায়? অনাদায়ী পাওনা 2 বার যায়, তোমরা জানো তাই না? তোমরা এখন আমরা আসলে 7 নাম্বার সমন্বয় শিখছি। 7 নাম্বার সমন্বয় দেখো, 7 নাম্বার সমন্বয়ে অনাদায়ী পাওনা আছে। অনাদায়ী পাওনা কয়বার যাবে? 2 বার যাবে। একবার এটি বিশদ আয় বিবরণীতে যাবে। অনাদায়ী পাওনা একবার কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে যাবে। আরেকবার কোথায় যাবে? প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। সম্পদ পাশে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তাহলে অনাদায়ী পাওনা 2 বার যাবে। একবার বিশদ আয় বিবরণীতে যাবে, আরেকবার প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তো এখানে বলা হয়েছে অনাদায়ী পাওনার পরিমাণ হবে 8,000 আর রেওয়া মিলে আছে তো 4,500। তাহলে এখানে দুটো সমন্বয় আছে। একটা হলো আসলে রেওয়া মিলের সাথে যে সমন্বয়টা করা, সেটি হলো যে রেওয়া মিলে যে 4,500 আছে অনাদায়ী পাওনা, এটিকে আমি বলবো পুরাতন অনাদায়ী পাওনা। এটাকে কি বলবো? পুরাতন অনাদায়ী পাওনা।
রেওয়া মিলে যেটি আছে সেটি হলো পুরাতন অনাদায়ী পাওনা। পুরাতন অনাদায়ী পাওনা কত টাকা রেওয়া মিলে আছে? 4500 টাকা আছে। তোমরা লক্ষ্য করো, পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলে আছে 4500 টাকা। পুরাতন অনাদায়ী পাওনা 4500 টাকা, আর নতুন অনাদায়ী পাওনা এখন আমাকে হিসাবভুক্ত করতে হবে। আমার মোট হবে কত টাকা? 8000। মোট অনাদায়ী পাওনা হবে 8000। তাহলে আগের আছে কত? 4500। তাহলে নতুন কত হবে? তোমরা বোর্ড ফলো করো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দেখো। পুরাতন অনাদায়ী পাওনা আছে 4500, আর মোট যেহেতু হবে 8000 টাকা, মোট যদি 8000 টাকা হতে হয় তাহলে পুরাতন অনাদায়ী পাওনার সাথে এই নতুন অনাদায়ী পাওনা যোগ করতে হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা এখানে কত হবে? এখানে নতুন লিখতে পারো তোমরা। নতুন অনাদায়ী পাওনা কত হবে? 4500 সাথে এমন একটা ফিগার যোগ করতে হবে যা যোগ করলে 8000 টাকা হয়। তাহলে 8000 টাকা থেকে এটা বিয়োগ করো, তাহলে 3500। হ্যাঁ, 8000 টাকা থেকে 4500 বাদ বিয়োগ দাও, তাহলে 3500। তাহলে এইটা হবে আমার টোটাল অনাদায়ী পাওনা। আর প্রাপ্য হিসাব থেকে আমার এই 3500 টাকা বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব কত টাকা আছে আমি জানি না, তার থেকে 3500 বাদ দিতে হবে। বাদ দিলে যা থাকবে এটা এখানে আসবে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই পাওনা বুঝতে পেরেছো। আমরা এবার 8 নাম্বার সমন্বয়ে যাব। 8 নাম্বার সমন্বয় দেখো, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি কমিয়ে 6000 টাকা আনতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে 8000 টাকা। তাহলে আমরা এখানে রেওয়া মিলে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি 8000 টাকা আছে, এই 8000 টাকাকে বলবো পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। অর্থাৎ রেওয়া মিলে টাকাটাকে বলবো পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আর কমিয়ে আনতে হবে কত টাকা? 6000 টাকা। এই 6000 টাকাকে বলবো আমরা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তাহলে এখানে আমরা বোর্ডে ইউজ করি, দেখো কিভাবে আমরা করব। এখানে এই যে কমিয়ে আনতে হবে 6000 টাকা, সেটাকে আমরা বলবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলবো। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কত? 6000 টাকা। এটা এখানে আসবে। যদি প্রশ্নে পুরাতন অনাদায়ী পাওনা থাকে তাহলে ওর সাথে এটা যোগ হবে। আর এখান থেকে যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে তা থেকে আমার কি করতে হবে? পুরাতন সঞ্চিতি বাদ দিতে হবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটি বাদ দিতে হবে। প্রতিনিধি কত আছে? 8000 টাকা আছে। এখান থেকে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেটা এখানে আসবে। তাহলে লক্ষ্য করো, পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলে থাকতে পারে, রেওয়া মিলে টাকাটা এখানে আসবে। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ হবে, পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ দিব, যা আসবে এখানে বসবে। আর আমরা সম্পদ পাশে কি করব? প্রাপ্য হিসাব থেকে এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ দিব। এখানে লিখব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা আমরা এখান থেকে বাদ দেব। নতুন সঞ্চিতি কত আছে? 6000 টাকা আছে। এই 6000 টাকা এখান থেকে আমরা বাদ দিয়ে এখানে বসাবো। এটি হলো আমার 8 নাম্বার সমন্বয়। ঠিক আছে? এবার তোমরা 8 নাম্বার সমন্বয় দেখেছো, 9 নাম্বার সমন্বয়টি দেখো। 9 নাম্বার সমন্বয় দেখো, 9 নাম্বার সমন্বয়ে কি আছে? 9 নম্বরে আছে প্রাপ্য হিসাব সম্পর্কে, যে প্রাপ্য হিসাবে 1000 টাকা অবলোকন করো। আসলে এটা তোমরা একটু আগে শিখেছো। প্রাপ্য হিসাবের 1000 টাকা অবলোকন করা মানে এটি নতুন অনাদায়ী পাওনা। এটি নতুন অনাদায়ী পাওনা, যেটি আমরা 7 নাম্বার সমন্বয়ে শিখেছি। যে অনাদায়ী পাওনা হলে কি হবে? নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে, একবার প্রাপ্য হিসাব থেকে আরেকবার বিশদায় বিবরণীতে বসবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 3% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সমন্বয়, এটি প্রায় পরীক্ষায় আসে। তাহলে প্রাপ্য হিসাবের উপরে যদি আমি এই 3% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরি, সেই প্রাপ্য হিসাব থেকে 1000 টাকা আগে বাদ দিব। 9 নম্বরের কথা বলছি, 1000 টাকা বাদ দিয়ে যা থাকবে এটার উপরে আমি এখন 3% ধরব। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি আমরা বিশদায় দেখাবো, বোর্ডের দিকে ফলো করব। এখানে
এখানে আমাদের এই পাওনা কত আছে, 1000 টাকা অবলম্বন করতে বলছে, এই 1000 টাকা এখানে বসবে। হ্যাঁ, আর আমার বলছে 3% আমাদের এই পাওনার সঞ্চিতি ধরতে। 3% কত টাকা আমি জানি না, প্রাপ্য হিসাব দেওয়া থাকে প্রশ্নে, সেই প্রাপ্য হিসাব থেকে এই 1000 টাকা বাদ দিতে হবে। প্রাপ্য হিসাব থেকে আমার এই 1000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের 9 নাম্বার সমন্বয়। 9 নাম্বার সমন্বয় এটি। তো প্রাপ্য হিসাব থেকে এই 1000 টাকা আগে বাদ দিব, বাদ দেওয়ার পরে যে ফিগার থাকবে, যে অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্টের উপরে 3% সঞ্চিতি ধরব। ঠিক আছে, প্রাপ্য হিসাব যা থাকবে তা থেকে 1000 টাকা বাদ দেওয়ার পরে যা থাকবে এই টাকার উপরে 3% সঞ্চিতি, এই সঞ্চিতিটা এখানে আসবে। তারপরে এখানে একটু যোগ হবে, এই দুটো যোগ করার পরে যে ফিগার আসবে তা থেকে পুরাতন আমাদের এই পাওনার সঞ্চিতি মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর যা আসবে সেটা এখানে আসবে। আর এখানটায় কি হবে, এখানটায় নতুন আমাদের পাওনা 1000 টাকা বাদ যাবে, প্রাপ্য হিসাব থেকে যা থাকবে এখানে বসাবো, এই টাকাটা বসবে না, এটি 9 নাম্বার সমন্বয়। আর এখান থেকে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ, এটা কত টাকা, টাকা আমি এখানে জানি না, আমি জানি 3%। তো 3% যে টাকাটা হবে সেই টাকাটা। হ্যাঁ, আমরা প্রাপ্য হিসাব থেকে প্রথমে এই অনতুল অনুযায়ী পাওনা 1000 বাদ দিব। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট এখানে আসবে এই অ্যামাউন্টের উপরে এই 3% বের করব। এই অ্যামাউন্টের উপরে এই 3% বের করে যে টাকাটা হবে এটা এখানে বসাবো। বসানোর পরে এখান থেকে বাদ দিয়ে যা আসবে সেটা এই ঘরে আসবে। তাহলে কি হলো, প্রাপ্য হিসাব প্রশ্নে দেওয়া থাকবে কত টাকা, তার থেকে আমাদের এই পাওনা বাদ দিব 1000, যা থাকলো তার উপর আমাদের এই পাওনার সঞ্চিতি ধরব 3%, এটা থেকে এটা বাদ থাকলো, যা থাকবে এটা এখানে আসবে। এখন এই অনাদায়ী পাওনা, এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই দুটো কি হবে, বিশদ আয় বিবরণীতে যাবে। লক্ষ্য করো, এই দুটোই বিশদ আয় বিবরণীতে যাবে। এখানে আসবে এই 1000 টাকা, তারপরে নতুন সঞ্চিতি এখানে আসবে, যোগ তার থেকে পুরাতন সঞ্চিতি যদি প্রশ্নে থাকে তাহলে বাদ দিবা, না থাকলে কিন্তু বাদ দেওয়া লাগবে না। তারপরে যে ফিগার যেমন আছে সেটা এখানে চলে আসবে। এই ছিল 9 নাম্বার সমন্বয়। তোমরা এখন 10 নাম্বার সমন্বয় দেখো। 10 নাম্বার সমন্বয়ে কি আছে, দশ নাম্বার সমন্বয় কি আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে 10 নাম্বার সমন্বয়টা ভালো করে ফলো করো, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। 10 নাম্বার সমন্বয়ে যে সমন্বয়টি আছে এখানে বিনামূল্যে পণ্য বিতরণ। তো বিনামূল্যে যদি পণ্য বিতরণ থাকে, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে 10 নম্বর সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি এটি বিজ্ঞাপন, আবার এই বিজ্ঞাপনের কারণে পণ্য কমে যাবে, ক্রয় কমে যাবে। বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয়, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে ক্রয় থেকে মাইনাস করতে হবে, বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, আর বলা হয়েছে মোট বিজ্ঞাপন খরচকে 3টি আর্থিক বছরে সমান হারে অবলম্বন করতে হবে। আর রেও মিলে বিজ্ঞাপন আছে 10,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটি ভালো করে ফলো করেছো, এবার আমরা সমাধানে যাই। ঠিক আছে, বোর্ডে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে আমরা প্রথমে বিশদ আয় বিবরণীতে আসব। এখানে প্রথমে কি করব, ক্রয় থেকে ক্রয় যে টাকা থাকবে তার থেকে এটা বাদ দিব। বিনামূল্যে পণ্য বিতরণ, কত টাকা বিতরণ, 2000 টাকা। এই 2000 টাকা ক্রয় থেকে মাইনাস করে দিব, কারণ মাইনাস করে যে টাকাটা আসবে এটাই ঘরে আসবে। ঠিক আছে, বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে মাইনাস করে দিয়ে যা আসবে এটা এখানে দিব। আবার বলেছে যে বিজ্ঞাপন খরচ প্রশ্নে দেওয়া আছে, বিজ্ঞাপন কত, বিজ্ঞাপন আছে 10,000 টাকা। এই বিজ্ঞাপনের সাথে আবার এটি যোগ হবে,
বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ যোগ হবে 2000 টাকা। তাহলে আমার এখানে টোটাল আসলো কত? 12000 টাকা। এই যে 12000 টাকা, এই সম্পর্কে আরেকটা সমন্বয় আছে। এই সম্পর্কে প্রশ্নে বলা ছিল যে এই যে মোট বিজ্ঞাপন এটা 3টি বছরে অবলোকন করতে হবে, 3টি আর্থিক বছরে অবলোকন করতে হবে। হ্যাঁ, তো এই বিজ্ঞাপনকে যদি আমি 3 বছরে অবলোকন করি তাহলে 1 বছরে কত হয়? আমার অঙ্কটা কিন্তু 1 বছরে, আমরা মনে রাখবো আমরা যে প্রশ্নটি করি, আমরা যে অঙ্কটি করি সেটি 1 বছরের প্রশ্ন সমাধান করি, ঠিক আছে? তো 3 বছরে যদি 12000 হয়, 1 বছরে কত হবে? 4000। আর 2 বছরের টাকাটা থাকবে কি অতিরিক্ত, সেই 2 বছরের টাকাটা অতিরিক্ত থাকবে তাকে আমরা বলবো বিলম্বিত বিজ্ঞাপন। কি বলবো? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কত হবে? 3 বছরে 12000 টাকা যদি আমি অবলোকন করি তাহলে আমার 1 বছরের অঙ্ক, 1 বছরে খরচ হবে আমার 4000 টাকা। 1 বছরের খরচ যদি 4000 হয় তাহলে বিলম্বিত হবে আমার 8000 টাকা। 8000 টাকা বাদ দিব, 4000 টাকা এখানে আসবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিলম্বিত বলা হয়েছে যে আমার কি মোট বিজ্ঞাপন খরচকে 3টি আর্থিক বছরে অবলোকন করতে হবে। যদি 3টি আর্থিক বছর অবলোকন করি, আমার বিজ্ঞাপন আছে 10000 রেওয়া মিলে, বিনামূল্যে পণ্য বিতরণ 2000, আমার মোট হলো 12000। এই 12000 টাকার উপরে আমাকে বলেছে যে এটি 3 বছরে অবলোকন করতে হবে, 3 বছরে এই খরচটাকে হিসাবভুক্ত করতে হবে। অঙ্কটি আমার 1 বছরের যদি হয় তাহলে আমার সামনে আরো থাকবে 2 বছর। যে 2 বছর সামনে আছে সেই 2 বছরের টাকাকে আমি বলবো বিলম্বিত বিজ্ঞাপন বা যে বিলম্বিত বিজ্ঞাপন, এটি আমার একটা সম্পদ এবং এই সম্পদটাকে বলা হয় অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয় বা এই বিলম্বিত বিজ্ঞাপন, এটি এই বিজ্ঞাপন খরচ থেকে বাদ যাবে। তাহলে এই বছরে আমার খরচ হবে 4000 টাকা। এই যে 8000 টাকা আমি এখান থেকে বাদ দিলাম বিলম্বিত বিজ্ঞাপন, এই 8000 টাকা আমার এখন সম্পদ পাশে আসবে। আমি সম্পদ পাশে অসমন্বিত ব্যয় লিখে এর মধ্যে এর আন্ডারে লিখবো বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন, অসমন্বিত ব্যয়ের মধ্যে আসবে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা? বিলম্বিত বিজ্ঞাপন 8000 টাকা। এই 8000 টাকা এখানে আসবে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে ক্রয় থেকে মাইনাস প্রথমে, ঠিক আছে? প্রথমে কোথা থেকে মাইনাস হবে? ক্রয় থেকে মাইনাস হবে। সেকেন্ডলি বিজ্ঞাপনের সাথে এসে যোগ হবে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ 2 বার, একবার ক্রয় থেকে মাইনাস করব, আরেকবার এসে বিজ্ঞাপনের সাথে যোগ করব। এবার আসো, প্রশ্নে বিজ্ঞাপন দেওয়া আছে রেওয়া মিলে 10000, ওই টাকাটা এখানে বসবে বিশদায় বিবরণীতে। তাহলে ওর সাথে যদি আমি 2000 যোগ করি হবে 12000 টাকা। এই 12000 টাকা হলো মোট বিজ্ঞাপন। এই মোট বিজ্ঞাপন সম্পর্কে প্রশ্নে বলা আছে যে মোট বিজ্ঞাপনের খরচকে 3টি বছরে অবলোকন করতে হবে। তো 3 বছরে যদি আমি মোট বিজ্ঞাপনকে অবলোকন করতে যাই তাহলে 1 বছরে খরচ হবে 4000 টাকা, আর আরো 8000 টাকা রয়ে থাকবে। সেই 8000 টাকাকে আমি বলবো বিলম্বিত বিজ্ঞাপন। সো এই বিলম্বিত বিজ্ঞাপন 8000 টাকা এখান থেকে মাইনাস হবে, 12000 থেকে 8000 মাইনাস হবে, হয়ে এই 4000 টাকা এখানে খরচ হিসেবে পড়বে। 1 বছরে অবলোকন হবে, 1 বছরে খরচ হবে 4000 টাকা। এই যে 8000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন, এটি আমার সম্পদ। এই সম্পদটি আমার এখানে আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ পাশে আসবে অসমন্বিত ব্যয় নামে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো, এই 10 নাম্বার সমন্বয়টি বুঝতে পেরেছো। ভালো করে বোর্ডের দিকে ফলো করো। হ্যাঁ, তাহলে ভালো করে বোর্ডের দিকে ফলো করো। 10 নাম্বার সমন্বয়টি দেখেছো, এই যে সমন্বয় 10 নাম্বার সমন্বয় দেখেছো, তাহলে তোমরা দেখেছো যে কিভাবে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবভুক্ত করতে হয়, কিভাবে বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে হিসাবভুক্ত করতে হয়।
তো আমরা আশা করছি তোমরা এই যে আজকের যে সমন্বয়গুলো দেখেছো, এই সমন্বয়গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়। সেই সমন্বয়গুলো আমরা যদি ভালো করে বুঝি, প্র্যাকটিস করে, তাহলে পরীক্ষা নিশ্চয়ই ভালো করব। আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত ঘোষণা করব। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সর্বশেষ ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবে। আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।